সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছো। গতদিনের মতো আমাদের আজকের আলোচনার বিষয়ও প্যারাগ্রাফ। তবে প্যারাগ্রাফ শুধু প্যারাগ্রাফ না লিখে আমি প্যারাগ্রাফ 2 করে দেব। কারণ গতদিন আমরা প্যারাগ্রাফ এর উপরে একটা সাধারণ আলোচনা করেছিলাম। সেখানে আমরা প্যারাগ্রাফ কি, প্যারাগ্রাফের কতগুলো পার্ট থাকে এবং সেগুলো কিভাবে ডেভেলপ করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচনাটা গতদিনের আলোচনাটাকেই একটু সম্প্রসারিত করব। প্যারাগ্রাফ এর ধরন নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফের ধরন নিয়ে আলোচনা করতে গেলে আসলে বিভিন্ন প্রকারের প্যারাগ্রাফ আছে। আমরা যদি বিভিন্ন ধরনের বই ঘাঁটি অনেক অনেক ডিফারেন্ট টাইপের প্যারাগ্রাফ আমরা দেখতে পাবো। কিন্তু আমি আলোচনা করব, আমাদের যেহেতু একাডেমিক পরীক্ষাকে টার্গেট করে আমরা ক্লাসটা প্রস্তুত করেছি, আমরা এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য সাজেশন এ যে জাতীয় প্যারাগ্রাফ এর কথা বলা আছে সেই প্যারাগ্রাফগুলো কিভাবে লিখব এবং সেগুলো কি কি, এটা কিভাবে লিখব এটা নিয়ে আলোচনা করব। তো সেগুলো প্রথমে নামগুলো আমরা দেখে নেই যে কি কি প্যারাগ্রাফ আমাদের এবারের শর্ট সাজেশন এ দেওয়া আছে। তোমরা প্রথমে দেখবা যে সেখানে লিস্টিং প্যারাগ্রাফ লেখা আছে, লিস্টিং প্যারাগ্রাফ। তারপরে 2 নম্বরে আমি লিখব ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। 3 নম্বর লিখব কজ ইফেক্ট প্যারাগ্রাফ এবং 4 নম্বরে লিখব কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। আমাদের যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশনে এই 4 ধরনের প্যারাগ্রাফ এর আইডিয়া দেওয়া আছে এবং সম্ভবত না, নিশ্চিত রূপেই সেখানে বলা আছে যে 2টি প্যারাগ্রাফ থাকবে এই 4টা যে কোনো 4টা আইটেমের উপরে। তো আমরা পর্যায়ক্রমে এই 4টা প্যারাগ্রাফ কী জাতীয় প্যারাগ্রাফ এবং কিভাবে লেখা যায় সেগুলো নিয়ে এখানে আলোচনা করব। তো স্বাভাবিকভাবে প্রথমেই আমরা প্রথমটা লিস্টিং প্যারাগ্রাফ, এটা নিয়ে আলোচনা করব। তো লিস্টিং প্যারাগ্রাফ বলতে গিয়ে আমরা আসলে লিস্ট বলতে কি বুঝি? লিস্ট বলতে আমরা বুঝি কোনো কিছুর তালিকা, যে একের পর এক কোনো নাম হতে পারে, কোনো বৈশিষ্ট্য হতে পারে, কোনো গুণ হতে পারে, যে কোনো কিছু আমরা যখন তালিকা, ঠিক বাজার করতে গেলে আমরা যেরকম নামগুলো লিখে নিয়ে যাই সেটাকে আমরা তালিকা বলি, যে জিনিসগুলো আমরা কিনবো। তো সেটাকে আমরা লিস্ট বলি। এখন সেই নামগুলো দিয়ে যদি আমি একটা প্যারাগ্রাফ লিখি, অনেকটা লিস্টিং প্যারাগ্রাফের ওপরে হবে, যে আমাদের প্যারাগ্রাফের টাইটেল দিব ঈদের বাজার তালিকা। তারপরে আমি হয়তো টপিক দিলাম যে আজকে এই ঈদে আমি এই বাজারগুলো করব। তারপরে নামগুলো খুব সুন্দরভাবে বিভিন্ন সেন্টেন্সে কানেক্টরের মাধ্যমে উপস্থাপন করলাম, করে শেষে একটা কনক্লুডিং সেন্টেন্সে দিয়ে দিলাম। এটা একেবারে সহজ এবং বাচ্চাদেরকে বোঝানোর জন্য একটা লিস্টিং প্যারাগ্রাফ হতে পারে। তো এই জাতীয় একটা লিস্টিং প্যারাগ্রাফ খুব সহজ টপিকের উপরেই আমি লিখব। তো প্রথমে আমাদের মাথায় থাকবে যে লিস্টিং প্যারাগ্রাফে সাধারণত বৈশিষ্ট্যগুলো কানেক্টরগুলোর মাধ্যমে একের পর একই জাতীয় বৈশিষ্ট্যগুলোকে উপস্থাপন করা হয়। আমরা কতদিন বলেছিলাম যে প্যারাগ্রাফ এর 3টা পার্ট থাকবে, টপিক সেন্টেন্স, সাপোর্টিং আইডিয়াস আর কনক্লুডিং সেন্টেন্স থাকবে, যেটা টপিক সেন্টেন্সকে সাহায্য করবে। তো আজকেও ওই একই কথাগুলো আমরা মনে রাখবো। আর সাথে প্যারাগ্রাফ লিখতে গেলে, যে কোনো প্রকারের প্যারাগ্রাফ লিখতে গেলে যখন তুমি তৈরি করে লিখবে, অফ হ্যান্ডে লিখবে, তখন শুরু করার আগেই টপিকটা নিয়ে একটু ভেবে দেখবে যে আমি যেটা নিয়ে লিখবো সেটার মধ্যে আমি সাপোর্টিং আইডিয়াতে কি কি বলবো। আমি টপিকটা সেন্টেন্স যে লিখছি বা যে টপিক সেন্টেন্সের উপরে আমার প্রশ্নটা এসছে, সে টপিক সেন্টেন্সটা লেখার পরে আমি এই আইডিয়াটাকে কীভাবে সাপোর্ট করতে পারি। তো আমি একটা খুব সহজ, আমাদের যেহেতু ইংরেজি নিয়ে আমরা পড়ছি, ইংরেজি নিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, ইংলিশ। গতদিন আমি বলতে ভুলে গিয়েছিলাম বা বলা হয় নাই, আজকে বলছি। প্রত্যেকটা প্যারাগ্রাফের কিন্তু সুন্দর একটা টাইটেল থাকবে, একটা হেডিং বা টাইটেল থাকবে। আচ্ছা, ইংলিশ, আমি জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা টাইটেল দিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আমি একটা টপিক সেন্টেন্স তৈরি করি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। ইংলিশ
is very important. English is very important. English is a very important language. ইংলিশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। খুব সিম্পল একটা টপিক সেন্টেন্স আমি এখানে তৈরি করেছি। এখন আমাকে প্রথমে চিন্তা করতে হবে এই টপিকটাকে সাপোর্ট করার জন্য আমি কি কি তথ্য এখানে দিব। তো ইংলিশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, এর ইম্পর্টেন্ট হওয়ার জন্য কি কি টপিক তুমি দিতে পারো? আমার ইংলিশ দরকার হয় এডুকেশনের ক্ষেত্রে। যখনই আমরা কোনো হায়ার এডুকেশন নিতে যাই তখন আমাদের অবশ্যই ইংরেজি জানতে হবে, তার কারণ হায়ার এডুকেশনের প্রায় প্রত্যেকটা বই আমাদের ইংরেজিতে লেখা। অথবা আমরা যদি আরেকটা বিষয় যে বর্তমানে কম্পিউটার টেকনোলজি প্রোগ্রামিং এর যে ল্যাঙ্গুয়েজগুলো সবগুলোই ইংরেজি ক্যারেক্টার বা ইংরেজি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই লেখা হয়েছে, তাহলে আমরা কম্পিউটার অ্যান্ড টেকনোলজি একটা বিষয় পয়েন্ট আউট করতে পারি। ইংরেজির আরও গুরুত্ব আছে। তুমি যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে চাও তাহলে আমাদের বাংলাদেশের বাইরে গেলে আর আমরা বাংলা ভাষায় কথা বলতে পারবো না, বা বললেও তারা বুঝবে না। বা তারা যদি আমি যদি চায়নাতে যাই, চাইনিজরা চাইনিজ বা মাওরি ভাষায় কথা বললে আমরা বুঝবো না, তখন আমাদের একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা অর্থাৎ কমন ল্যাঙ্গুয়েজ দরকার। এই জাতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে এই জাতীয় একটি কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি সারা বিশ্বে প্রচলিত। তাহলে আমরা বলতে পারি হচ্ছে ট্রাভেল বা ইন্টারন্যাশনাল ট্রাভেলে আমাদের এটা দরকার। এছাড়া আমরা বলতে পারি যে যখনই তুমি ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনে চাকরি বাকরি চাইবা তখন তোমাকে অবশ্যই ইংরেজি জানতে হবে, তার কারণ ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে সে কোম্পানিগুলো তাদের ক্লায়েন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড ছড়িয়ে আছে। তো তোমাকে সেখানে চাকরি করতে হলে অবশ্যই তাদের সাথে কমিউনিকেট করতে হবে, আর কমিউনিকেট করতে হলে ইংরেজি জানতে হবে। তো আমি গুড জবও একটা পয়েন্ট আকারে এখানে দিতে পারি। তাহলে আমরা মোটামুটি একটা হচ্ছে, যেহেতু আমরা উদাহরণ দিচ্ছি, এই পয়েন্টগুলো নিয়ে আমরা একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখি। তাহলে ইংলিশ ইজ এ ভেরি ল্যাঙ্গুয়েজ, এবং এর এখানে যদি আমি বলতাম যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, তাহলে আমরা একটা তালিকা করতে পারতাম যে টু গেট হায়ার এডুকেশন, নাম্বার 2 টু গেট টু ইউজ মডার্ন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার, টু মেক ইন্টারন্যাশনাল ট্রাভেল, টু গেট গুড জব। এগুলো আমাদের তালিকা হলো। সেই তালিকাটা আমরা জাস্ট তালিকা না করে একটা প্যারাগ্রাফের মতো করে দিব, এটাকে আমরা লিস্টিং প্যারাগ্রাফ নাম বলতে পারি। আচ্ছা, তো যাই হোক, ইংলিশ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ। তারপর আমি এটা দেই যে উই মাস্ট know this language if we want to get a higher education. আমরা যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইংরেজি জানতে হবে। আচ্ছা, নেক্সট আমরা দেই ট্রাভেলটা দেই। উই অলসো শুড নো দিস, না দিস ল্যাঙ্গুয়েজ একবার বলেছি, ইংলিশ বলি, ইংলিশ। উই অলসো শুড নো ইংলিশ টু মেক international travel because people of other countries will not understand my language, understand my native language দিয়ে দিই, অথবা my own language দিয়ে দিই। we should also, আচ্ছা অলসোটাকে এখানে প্লেস না করে এখানে প্লেস করলে মনে হয় ভালো হয়। we should also know English, আচ্ছা we should also know English। আচ্ছা আমরা লিখেছি, এরপরে আমরা দেই গুড জবস।
good jobs in multinational good jobs in multinational companies are also reserved for English knowing people. Good jobs in multinational companies are also reserved for English knowing people. যে ভালো ভালো কোম্পানির অথবা হচ্ছে বহুজাতিক কোম্পানির যে ভালো ভালো চাকরিগুলো আছে সেগুলো ইংরেজি জানা মানুষদের জন্য রিজার্ভ করা থাকে বা সংরক্ষিত থাকে। আচ্ছা, আমরা পরপর দুইটা সেন্টেন্স অলসো লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দিয়েছি। এটা একটা, এখানে একটা না করি, আমরা একটু চেঞ্জ করি। আচ্ছা, অলসো না দিয়ে এখানে জাস্ট বিসাইডস দিয়ে দেই, বিসাইডস। এছাড়াও অথবা আমরা ইচ্ছে করলে কিন্তু ফার্স্টলি সেকেন্ডলি ব্যবহার করে যেতে পারতাম, যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এভাবে আমরা করে যেতে পারতাম। আচ্ছা, নেক্সট আমরা এটা দিয়েছি কম্পিউটার টেকনোলজি। মোরওভারটা ব্যবহার করি এবার। মোরওভার, উই must know English. We must know English to use modern technology. আচ্ছা, এখানেই শেষ করে দিই। মডার্ন টেকনোলজি সেন্টেন্সটাকে লম্বা করা যেত, লম্বা না করি আমরা টেকনোলজি। অর্থাৎ আমার সাপোর্টিং আইডিয়াগুলো আমি এখানে দিয়ে দিলাম যে ইংলিশ ইজ ইম্পর্টেন্ট এবং কেন ইম্পর্টেন্ট আমি এখানে বলেছি। এবং এই তথ্যগুলো আমি আগেই বলেছিলাম যে অনেকটা আমি লিস্ট আকারে বলতে পারতাম, যে আমাকে যদি প্রশ্ন করা হতো হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, তাহলে আমি বলতে পারতাম টু গেট এডুকেশন, টু ইউজ কম্পিউটার অর টেকনোলজি, টু মেক ইন্টারন্যাশনাল ট্রাভেলস, টু গেট গুড জবস। এটা তালিকা হতো, কিন্তু সেটাকে আমি প্যারাগ্রাফের মতো করে এখানে উপস্থাপন করছি। এখন আমি যেটা করি নাই এখনো, সেটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ এই জাতীয় আইডিয়াটাকে আমি একটু রিপিট করব। ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সো বা ইন শর্ট সংক্ষেপে আমরা বলতে পারি ইংলিশ ইজ essential in this era of globalization. English is essential in this era of globalization. এই বিশ্বায়নের যুগে ইংরেজি অপরিহার্য। আমরা একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখেছি, ছোট্ট প্যারাগ্রাফ এর মাধ্যমে আমরা লিস্ট প্যারাগ্রাফটার উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম, এবং সেখানে আমরা আবার মনে করে দিচ্ছি যে আমাদের একটা টপিক সেন্টেন্স আছে, সেই টপিক সেন্টেন্সকে সাপোর্ট করার জন্য আমার সাপোর্টিং আইডিয়াস আছে, এবং শেষে আমার একটা কনক্লুডিং সেন্টেন্স আছে। এবং দেখো, আমরা আবারও বলছি যে আমাদের যে টপিক সেন্টেন্স সাপোর্টিং যে আইডিয়াসগুলো, সেই আইডিয়াগুলোকে আমি বিভিন্ন কানেক্টর এর মাধ্যমে যোগ করেছি। অলসো, বিসাইডস, মোরওভার, শেষে ইন শর্ট, এই জাতীয় কানেক্টরগুলো যোগ করেছি যাতে আমার সেন্টেন্সগুলো পৃথক পৃথক মনে না হয়, যাতে মনে হয় আমার আইডিয়াটা লজিক্যালি ডেভেলপ হচ্ছে। আমি আবারও বলছি যে এক্ষেত্রে আমি ব্যবহার করতাম ফার্স্টলি ব্যবহার করতে পারতাম একেবারে প্রথম সাপোর্টিং আইডিয়ার ক্ষেত্রে, সেকেন্ডলি ব্যবহার করতে পারতাম, থার্ডলি ব্যবহার করতে পারতাম, ফোর্থলি বা ফাইনালি ব্যবহার করতে পারতাম, এবং বিভিন্নভাবে আমরা উপস্থাপন করতে পারতাম। এটাই ছিল আমাদের একেবারে সহজ ছোট্ট লিস্টিং প্যারাগ্রাফ এর উদাহরণ। এরপরে আমরা যাব অন্য এক প্রকারের উদাহরণে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ।
ডেসক্রিপটিভ শব্দটা ডেসক্রিপশন শব্দ একই জাতীয় মিনিংয়ের, আমরা শব্দ থেকে বুঝতে পারছি একই জাতীয় মিনিংয়ের। ডেসক্রিপশন মানে বর্ণনা, কোনো কিছুর বর্ণনা দিয়ে যে প্যারাগ্রাফটা আমরা লিখবো সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। তোমরা আমার এই যে ক্লাসটা দেখার সময় চারপাশে তাকাও, চারপাশে তাকালে অনেক কিছু দেখতে পাচ্ছ। তোমাদের যে কোনো একটা আইটেমের উপরে যখন তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলা হবে, অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি এটার উপরে প্যারাগ্রাফ লিখবো, যেমন তোমার হাতে একটা মোবাইল আছে বা ল্যাপটপ আছে বা কম্পিউটারে তুমি আমার এই ভিডিওটা দেখছো, সেটার উপরে যদি একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয় সেটাও ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হবে। সাধারণত ডেসক্রিপটিভ প্যারাগ্রাফগুলোই আমরা বেশি লিখে থাকি। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফগুলো আসলে এমনভাবে একটা কোনো বস্তু, কোনো ব্যক্তি অথবা কোনো স্থানকে এক্সপ্লেইন করে যে আমাদের মনের মধ্যে একটা ছবি বা ওই বিষয়টা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চলে আসে। এটাই হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ এর কাজ। তো আমরা আজকে একটা সহজ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি লিখতে পারি, আমরা লিখতে পারি মাই অ্যাপার্টমেন্ট। ওকে, মাই অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট বাসা, তাই না? আচ্ছা, মাই অ্যাপার্টমেন্ট সম্পর্কে আমরা প্রথমে একটা টপিক সেন্টেন্স তৈরি করি যে I live in a very small apartment. I live in a very small apartment, এটা হচ্ছে আমার টপিক সেন্টেন্স। আচ্ছা, এখন তাহলে আমাকে একটা সাপোর্ট দিতে হবে, এই ভেরি স্মলনেসটাকে প্রমাণ করতে হবে যে আমার অ্যাপার্টমেন্টটা স্মল, এটাকে প্রমাণ করতে হবে আমার কথাগুলোর মাধ্যমে। আবার একই সাথে এমন এমন তথ্য দিতে হবে যে যাতে আমার ফ্ল্যাটের বর্ণনাটাও হয়ে যায়, আমার হচ্ছে যে রিডারেরা আছে তারা একটা ধারণা পায় আমার অ্যাপার্টমেন্টটার সম্পর্কে। আচ্ছা, তাহলে I live in a very small apartment. It has only one bedroom where I can put nothing, যেখানে আমি কিছুই রাখতে পারি না, আফটার placing a semi double bed। আমি একটা সেমি ডাবল বেড এখানে বসানোর পরে আর আমি কিছু রাখতে পারি না। আচ্ছা, I can put nothing after প্লেসিং এ সেমি ডাবল বেড। আচ্ছা, বেডরুম সম্পর্কে আমাদের ধারণা গেল যে একটি মাত্র বেডরুম বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্ট, এবং বেডরুমটার ধারণাও তোমরা পেলে যে অত্যন্ত ছোট। আচ্ছা, বেডরুমে এরপরে আমরা ড্রয়িং রুম থাকে, ডাইনিং রুম থাকে। আচ্ছা, I have a drawing cum dining room. I have it. আচ্ছা, এখানে আমরা একটা লিঙ্কার দেইনি, বিসাইডস অলসো, এগুলোই সাধারণত আমার কাছে বেশি চলে আসে, এগুলোই আমি বেশি ব্যবহার করি, খুব কমন এবং সহজে মনে রাখার মতো। বিসাইডস আই হ্যাভ এ ড্রয়িং কাম ডাইনিং রুম হোয়ার আই ক্যান হার্ডলি পুট এ big dining table and a set of sofa. এছাড়া আমার একটি ড্রয়িং কাম ডাইনিং রুম আছে, যেখানে আমি
একটা এক সেট সোফা এবং একটা বড় ডাইনিং টেবিলকে খুব কষ্টেই রাখতে পারি বা পারি না বললেই চলে, মানে এটা রাখতেই আমার খুব কষ্ট হয়। এছাড়া আছে হচ্ছে তোমার একটা অ্যাপার্টমেন্টে থাকে বাথরুম থাকে, কিচেন থাকে, বেলকনি থাকে। আচ্ছা, মোরওভার ইট হ্যাজ নো বেলকনি, এর কোনো বেলকনি নেই। অ্যান্ড দ্য bathroom is also too small to feel comfortable, এবং এর বাথরুমটাও এত ছোট যে এখানে কমফোর্ট ফিল করা যায় না। এরপরে কিচেন। আচ্ছা, finally its kitchen is also not big enough to store the cooking। আমি নিচে আর না লিখি, আমি ওপরের দু একটা লাইন মুছে দিয়ে লিখি। আচ্ছা, কুকিং, আচ্ছা, বিগ এনাফ টু স্টোর দ্য কুকিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ আমি যে আমার অ্যাপার্টমেন্টটাকে ছোট বলেছিলাম, সেই অ্যাপার্টমেন্ট এর ছোট্ট হওয়ার কারণগুলো এখানে ব্যাখ্যা করলাম, এবং এখন শেষে আমরা একটা কনক্লুডিং আইডিয়া দেব। আচ্ছা, ইন শর্ট মাই অ্যাপার্টমেন্ট ইজ টু স্মল for my family to live comfortably। প্যারাগ্রাফটা পড়লে তোমরা একটা অ্যাপার্টমেন্ট সম্পর্কে ধারণা পাবা, একটা ছোট একটা অ্যাপার্টমেন্ট এর চেহারা মনের মধ্যে চলে আসবে। এটাই হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের কাজ, যে তোমাকে কোনো কিছু সম্পর্কে একটা ধারণা দিবে।